হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ অল আর ইউ ডুইং ভেরি ওয়েল। সবাই আশা করি ভালো আছো, গরমে সুস্থ সবল আছো। আমার লাস্ট শর্টসে তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছো যে কি প্রবলেম হয়েছে না হয়েছে। টু বি ভেরি অনেস্ট, আই অলসো ডোন্ট নো হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট প্রবলেম। আমিও চেষ্টা করছি জানার বোঝার যে কি হয়েছে না হয়েছে। সো সেটা নিয়ে এখন আর অতটা বেশি ফোকাস নই। আর আমি যেটা তোমাদেরকে লাস্ট শর্টে বললাম যে একটু মেবি ডিট্যাচড আমাকে হলেও হতে পারে বা হতে হবে, বিকজ আমি যদি মন থেকে কাজে নিজেকে লিপ্ত করতে না পারি সে কাজটার একদম কখনোই ভালো হয় না। সো সাইড অ্যাপার্ট, চলো যেটুকু কন্টেন্ট বা যেটুকু জিনিস আমার কাছে আছে সেটুকু সুন্দরভাবে তোমাদের কাছে উপস্থাপন করা যাক। চলো, লাইফে এই ছোটোখাটো প্রবলেমগুলো আসবে, আমাদেরকে এগুলো সাথে নিয়ে চলতে হবে। এটাই জীবন, এর নামই বেঁচে থাকা, এর নামই প্রতিদিন লড়াই করে চলা। তো এটাতে আমি যদি শুধুমাত্র ব্যাক অফ দ্য মাইন্ড আমার মাইন্ডকে এটা ট্রিগার করতে থাকি, এটাই স্ট্রাইক করি যে না প্রবলেম হয়েছে, আমি ভিডিও দিলেই মেবি কোনো প্রবলেম হবে বা ইউটিউব ওপেন করলে মেবি আবার কোনো গ্লিচ দেখাবে। অ্যাকচুয়ালি প্রবলেমটা এত বড় না, বাট ওই যে অনেকগুলো ঘটনা একসঙ্গে হয়ে গেল না, আর এতটা সময় ধরে হলো, যেটা ইউটিউবের কাছ থেকে আমার জন্য একদমই আনএক্সপেক্টেড। চলো এই ভিডিওতে আর ওই কথাগুলো নাই বলি, যদিও অনেকটা বলে ফেলেছি। এইটা ছিল আমাদের পুরীতে একদম একদম লাস্ট ডে, মানে আমরা যেদিন ফিরে আসবো তার আগের দিন। অসম্ভব সুন্দরভাবে মজা করেছি, কারণ এই দিনটাতে আমরা আমাদের সমুদ্র ভ্রমণটা করেছিলাম। আর সমুদ্র থেকে গিয়ে যেটা যথারীতি তোমাদেরকে বললাম, আমি শ্যাম্পু নিতে লিটারেলি ভুলে যাই। অ্যান্ড হোয়াট হ্যাপেন দ্যাট, চুল পুরো অবস্থা খুব বাজে হয়ে যায়, সবারই অবস্থা চুলের খুব খুব খারাপ কন্ডিশন। তারপরও আমি শাওয়ার জেল দিয়ে অনেক চেষ্টা করেছিলাম চুলকে ওয়াশ করার, বাট যেটা হয় তোমরা জানো শাওয়ার জেল অতটা ভালো করে চুলকে, মানে তাও সমুদ্রের নোনা জলকে তো কোনো দিনও তাড়াতে পারবে না, মানে ওই নোংরাটা তো কখনোই ওয়াশ আউট করে দিতে পারবে না যেটা শ্যাম্পু করতে পারবে। তা আর আমি সত্য কথা বলতে অতটা বেশি শাওয়ার জেলও চুলে দিইনি। আমার মনে হচ্ছিল কী না কী হয়ে যাবে, বাবা থাক, যাই আছে তাই নিয়ে কলকাতা যাই। আমি কোনো রকমে কলকাতা যাই, যত রাত্রির হোক না কেন আমি বাড়ি গিয়ে স্নান করবই। সো তারপর মায়ের সঙ্গে খুব সুন্দর একটা সময়, এই টাইমটা সত্যি মায়ের সঙ্গে অনেক অনেক সুন্দর সময় কাটিয়েছি, মানে সেই সমুদ্রর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে অনেক গল্প সল্প করছিলাম। তারপর চলে গেছিলাম আমাদের ফেমাস, আমাদের মোস্ট ওয়ান্টেড, আমাদের বহু 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 প্রতীক্ষিত রেস্টুরেন্ট মুগলাই হাবে। আর সেদিনকে আমরা খেয়েছিলাম মাটন বিরিয়ানি। যারা আমাকে খুব কম বেশি চেনো বা কাছ থেকে চেনো, তোমরা জানো অনেকেই যে আমি মাটন শুধু খাই বাড়িতে রান্না হলে, আর সেটার শেফ হতে হয় আমার মাকে। মানে বাবা রান্না করলেও আমি খুব একটা খাই না যতক্ষণ না মা রান্না করে, আর বাইরে আমি কোথাও মাটন খাই না, কোথাওই না। আমি কোনো বিয়েবাড়ি কোনো জায়গায় আগে তাও যেটুকু খেতে পারতাম একটু আধটু, এখন তো একদমই না। এই জন্য আমাকে আমার অনেক ফ্রেন্ডরা বলে তোর মানে ভেজিটেরিয়ান হয়ে যেতে খুব একটা প্রবলেম হবে না। জানি না কেন এরা ওটা বলে, মানে ওরা এটা বলে, বিকজ আমি অ্যাকচুয়ালি মাছ টাছও খুব একটা খাই না। আমার ভেজিটেবল, চিকেন, ডিম আমার ভীষণ প্রিয় একটা খাবার, এগুলোর মধ্যেই থাকি। সো যাই হোক, এখানে একটু স্টাইল মেরে নিচ্ছিলাম। সবথেকে বড় কথা, 80 টাকা দিয়ে সানগ্লাস কিনেছি, এত সুন্দর, তাও এসপ্ল্যানেড থেকে না, পুরী সমুদ্রের সামনে থেকে। ফ্লেক্স তো একটু মারতেই হবে। আমাকে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছে এই সানগ্লাসটার দাম কত, কোথা থেকে নেওয়া। বিশ্বাস করো আমি একটা ভাঙা সানগ্লাস নিয়েই গেছিলাম, অ্যান্ড সেখানে গিয়ে দেখি মায়েরও সানগ্লাস পরতে ইচ্ছা করছে, ভাইয়েরও সানগ্লাস পরতে ইচ্ছা করছে, সামনে থেকে আমি জাস্ট পারচেস করে নিই। সো তারপর চলে গেলাম এই রেস্টুরেন্টটাকে একটু ঘুরে ঘুরে দেখতে। রেস্টুরেন্টটা যতটাই বলবো রেস্টুরেন্টের সম্পর্কে ততটাই কম হবে, বিকজ রেস্টুরেন্টটা অনেকটা বেশি সুন্দর, অনেকটা মানে অনেকটাই, মানে বাইরের জায়গাটা চেয়ার টেবিল দিয়ে এত সুন্দর করে মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে যে জাস্ট বলার মতো না। যদি একটু হাওয়া হাওয়া থাকতো না, খেতে আরও বেশি ভালো লাগতো। যাই হোক চলো, তারপর আমরা ভুবনেশ্বরের দিকে একটা মন্দিরে চলে যাচ্ছিলাম। কেশ্বর মন্দির বলে একটা মন্দির ছিল, আমরা একদম ডিরেক্টলি টোটো বুক করেই গেছিলাম। আর মন্দিরটা নিয়ে কি বলবো, মানে খুব 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 শান্তি লাগছিল। কারণ হচ্ছে পুরীতে যখন ছিলাম ওই দুপুরের টাইমটা একটু গরম গরম লাগছিল, তো টুয়ার্ডস ভুবনেশ্বরের দিকে যখন আমরা যাচ্ছিলাম তখন সমুদ্রটা ক্রস করে যাচ্ছিলাম, মানে ভুবনেশ্বর পুরো যায়নি, ওই রাস্তাটা ধরে ভুবনেশ্বর যেতে হয়। তখন একটু ঠান্ডা ওয়েদার, একটু মানে স্নিগ্ধ, একটু বিকেল বিকেলবেলা, আর এই মন্দিরটাতে ভেতরে ঢুকে তোমার মনে হবে তুমি পৃথিবীর সব থেকে মানে শীতলতম জায়গায় চলে এসছো। একটা অদ্ভুত আরামদায়ক ওয়েদার, অদ্ভুত আরামদায়ক শান্তি, এবং যা যা বিগ্রহ ছিল সমস্ত কিছু অনেক অনেক বেশি সুন্দর ছিল। অ্যান্ড এখানে শিব ঠাকুরের যে বাহন রয়েছে, মানে ওনার সর্পের যে রূপগুলো রয়েছে, মানে বিভিন্ন নাম, সেই নামগুলো দিয়ে এক একটা
মূর্তি প্রতিস্থাপন, মূর্তি বা বিগ্রহ যাই বলো না কেন, ওগুলো প্রতিস্থাপন করা হয়েছে। এবং আমার কাছে তো প্রথমবার, আমি এরকম মন্দিরে সত্য কথা বলতে আগে কখনো যাইনি। আর এই জিনিসটা তো সব থেকে বেশি সুন্দর ছিল। প্রথমে রুমটাতে ঢুকতেই, মানে ওই ঘরে, মানে মন্দিরের ওই ঘরটাতে ঢুকতে সত্যি কথা বলতে আমারও একটু কেমন যেন মনে হচ্ছিল যে মানে সমস্ত দিকে চারিপাশে দেয়ালগুলোকে দেখে বা এগুলো চোখে যখন ভাসছিল, বাট যখন ঢুকলাম তখন তো কি বলবো আর, মানে হারিয়েই গেছিলাম এরকম একটা অবস্থা। অ্যান্ড এখানে ভাইয়ের নামের সাথেও একটা ঠাকুরের একটা মানে জায়গা দেখতে পেয়েছিলাম, তাই ভাইকেও একটুখানি ক্লিপে নিয়ে নিয়েছিলাম। বললাম যে দেখ তোর নামটা কত মানে সুন্দর রাখা হয়েছে, যে তোর নামও এখানে রয়েছে। তারপর আমরা হোটেলে কাম ব্যাক করি অ্যান্ড আমরা একটু ঘুম দিই ভালো মতো। দেন ভাই আমাদের সঙ্গে যায়নি, ও হোটেলেই ছিল। আর আমরা চলে গেছিলাম আবার জগন্নাথ দেবকে দর্শন করতে সন্ধেবেলা। সত্য কথা বলতে সন্ধ্যাবেলা আমরা দর্শন করতে পারিনি, কারণ সন্ধ্যাবেলা অনেকটা বেশি লাইন ছিল। আর আমরা যেহেতু আগের দিন সকালে পুজো দিয়েই দিয়েছি, তাই আর আমরা দেরি করিনি, কারণ ভাই হোটেলে একা ছিল, ও ওয়েট করছিল আমাদের জন্য। কিন্তু দর্শন না করতে পারে, ওই মন্দিরের এক কোণাতেও যদি তুমি বসে থাকো না, তোমার আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। যদি তুমি সত্যি ভক্তি নিয়ে বসো, আমি বলছি কিছুই লাগবে না। মানে ওখানে সবাই সবার মতো, যে যার মতো শুধু বাবাকেই ডাকছে, প্রার্থনা করছে, নীতিকথা আলোচনা করছে, সংস্কৃতি নিয়ে আলোচনা করছে, ধর্ম পরামর্শ করছে, যেটা আমার মনে হয় খুব দরকার। একটা আপব্রিঙ্গিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা ভীষণ ভীষণ দরকার হয়। আর স্পিরিচুয়ালিটি তো আমি যত মানে আমার বয়স যত বাড়ছে, আমি ততই বেশি এই জিনিসগুলোর দিকে আকৃষ্ট হয়ে পড়ছি। আমি জানি না কেন, মানে আমার অ্যাট্রাকশান প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে আমার জীবনে। আমার মনে হয় ধুর, কোথাও কারোর সাথে গিয়ে কী কথা বলবো বা না বলবো, তার থেকে ভালো এখানে বসে থাকি বা কোনো মন্দিরে গিয়ে একটুখানি জাস্ট চুপচাপ হয়ে বসেই থাকি। এগুলোই আমার ভালো লাগে। এখন জানি না কেন এরম হয়ে যাচ্ছি। মেবি বয়সের সাথে সাথে টেস্ট চেঞ্জ হচ্ছে, বয়সের সঙ্গে সঙ্গে রুচিবোধ পাল্টাচ্ছে, অ্যান্ড ইটস গুড। আমি বলবো আমার জন্য এই জিনিসটা ভালো হচ্ছে, সত্যিই অনেক ভালো হচ্ছে, বিকজ আমি ফিল করতে পারছি ভেতর থেকে একটা শান্তি। যাই হোক, আফটার দ্যাট আমরা সেই একদম লাইভ মিষ্টি বানানোর থেকে একটু রসমালাই নিলাম, যাতে করে আমরা বাড়িতে, মানে সরি আমি বারবার বাড়ি বলে ফেলছি, হোটেলে গিয়ে আফটার ডিনার খেতে পারি। আর ভাই রুম থেকে ডিরেক্টলি চলে এসেছিলো আবার মোগলাই হবে, কারণ ওর এগ চিকেন মোগলাই খাওয়া বাকি ছিল। ও এগরোল বিরিয়ানিকে পুরো ফ্যান হয়ে গেছে, তাই ও এগ চিকেন মোগলাইটা খেলো অ্যান্ড হি ওয়াজ এনজয়িং অ্যালোন। আর তোমাদের কী মনে হয়, আমি ওকে একা একা এনজয় করতে দেবো? নো, অ্যাটলিস্ট চিকেন আর এগ যে কোনো ফিউশন খাবারও তো আমি ভাগ বসাবোই, কারণ আমার এগ চিকেন দুটোই ভীষণ পছন্দ। যাই হোক, এটা জোক ছিল। অ্যান্ড তারপর আবার চলে গেছিলাম সমুদ্রে। তোমরা জাস্ট ভাবো, আমি সমুদ্রের পাশ দিয়ে আসছি আর সমুদ্রকে না দেখে কলকাতা ফিরে আসবো, মানে সমুদ্রের কাছে না গিয়ে, এটা তো হতেই পারে না, যতই হোক প্রথম ভালোবাসা। অ্যান্ড রাতের বেলা আমরা হোটেলেই খেয়েছিলাম, একদম একদম প্লেন খাবার। আর হোটেলের খাবার তো দারুণ 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 ছিল। আঙ্কেলের হোটেলের খাবার বেস্ট। আর এই সেই মিষ্টি। আর তারপর সকালবেলা চলে আসতে হলো আমাদেরকে হোটেল থেকে বেরিয়ে, কারণ তার পরের দিনই ছিল আমাদের ট্রেন সকাল 10:30টায়, ধৌলি এক্সপ্রেস, যেটা আমাদেরকে কাঁদিয়ে ছেড়েছে না, মানে কাঁদিয়ে একদম শেষ করে দিয়েছে। এটা কোনো ট্রেনের দোষ বলবো না বা কিছু বলবো না। সবাই বলছিল লাইনে কোনো প্রবলেম হয়েছিল, কেউ বলছিল মিছিল হয়েছে, কেউ বলছিল এটা ওটা। পাক্কা 3 ঘন্টা লেট আমাদের ট্রেন। বসতে 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 অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর হাওড়া থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স অনেকটাই বেশি দূর। আর ট্রেনে এই পুচকোটা জাস্ট আমাদের সঙ্গে অনেকটা বেশি মজা করছিল। ওকে ওর মা যতবারই ডাকছিল, ও ততবারই আমাদের দিকে মানে ফিরে ফিরে আসছিল, অ্যান্ড ও খেলবে এরকম একটা মনোভাব নিয়ে। তারপর ট্রেনে একটা গন্ডগোল হলো, যে গন্ডগোলটা নিয়ে আমি তোমাদেরকে এখানেই বলে দিচ্ছি। আমি আরেকটা সেকেন্ড ব্লগ বানাতাম, বাট যেহেতু আমার মন মেজাজ একদমই ঠিক ছিল না লাস্ট 1-2 দিন ধরে, আমি আর বানাইনি। মেন ঘটনাটা আমি তোমাদের এখানে বলি কী হয়েছিল এক্স্যাক্টলি। কিছু মানুষ কন্টিনিউয়াসলি জেনারেল পাবলিক থেকে উঠে, মানে জেনারেল কম্পার্টমেন্ট থেকে উঠে এরকম রিজার্ভেশন কম্পার্টমেন্টে উঠে টয়লেটের সামনে বিচ্ছিরিভাবে দাঁড়িয়েছিল, যেখানে থেকে মেয়েদের টয়লেটে যেতে আসতে প্রবলেম হচ্ছিলো। মেয়েরা টয়লেটে যেতে গিয়ে ভীষণ আনকমফোর্টেবল ফিল করছিল। ভাবো তোমরা টয়লেটে গেছো, তার সামনে এক গাদা লোক দাঁড়িয়ে, তোমরা তো কমফোর্টেবল ফিল করবে না। আর ঠিক এই জিনিসটাই হয়েছে, যেটা সবার কাছে ভীষণ ভীষণ ভীষণই আনএক্সপেক্টেড ছিল। অ্যান্ড কেউ এটা মেনে নিতে পারেনি, সবাই রিয়েক্ট করতে শুরু করে দিয়েছিল। অ্যান্ড ভীষণই ন্যাচারাল, এটাতে সবাই রিয়েক্ট করবে, এটাই স্বাভাবিক। সো দিস ইজ ফর দ্য টুডে। আর আমাদের পুরীর যাত্রা এখানেই শেষ হলো, সম্পন্ন হলো।
সবাইকে সবাইকে জানাই শুভ নববর্ষের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো, আর সকলের আশীর্বাদে প্রার্থনা করো যাতে জগন্নাথ দেবের কাছে আরও অনেকবার যেতে পারি। জয় জগন্নাথ, ভালো থেকো সকলে।